আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। দীর্ঘ 1 বছরেরও অধিক সময় পরে আজ আবার আপনাদের সামনে আমি হাজির হতে পেরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। প্রিয় কুমিল্লাবাসী, এখানেই তো এই ময়দানেই গিয়ে দাঁড়িয়ে বলেছিলাম ইনশাআল্লাহ কুমিল্লা বিভাগ হবে এবং কুমিল্লা নামেই বিভাগ হবে। আমাদের ভাইয়েরা এখানে বলেছেন আমরা যদি সরকার গঠন করি তাইলে এটা করব কিনা। যেহেতু ঘোষণা দিয়েছে এটা আমাদের পবিত্র দায়িত্ব। আল্লাহর ফয়সালা অন্য কেউ যদি সরকার গঠন করে আমরা এটা করতে বাধ্য করব। হ্যাঁ, 18 কোটি মানুষের দেশ, 4টা বিভাগ ছিল, বেড়ে বেড়ে 8টা হয়েছে, 10টা হবে, 12টা হবে, কোনো সমস্যা নাই, কিন্তু কুমিল্লা বিভাগ বাস্তবায়ন হতে হবে। 2 নম্বর বিমানবন্দরের কথা বলা হয়েছে, এখানে একটা ইপিজেড আছে। এর সাথে বিমানবন্দরের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। হাত আছে পা নাই, তার কোনো মানে আছে? হাতও থাকতে হবে, পাও থাকতে হবে, তা না হয় মানুষটা সুস্থ থাকবে। একটা আরেকটা সম্পর্ক ইনশাল্লাহ হবে, তবে শর্ত হচ্ছে বিমানবন্দর চালু হওয়ার পরে কুমিল্লা থেকে ঢাকা আসা যাওয়া বাই রোড কমাইয়া বিমানটাকে বাঁচাইতে হবে। এই শর্ত যদি পূরণ হয় ইনশাল্লাহ হবে। তবে আমি বিশ্বাস করি ইপিজেডকে যদি আন্তর্জাতিক মানে উন্নীত করা যায় তাহলে শুধু দেশি নয় বিদেশিরাও এখানে ইনশাল্লাহ হুমড়ি খেয়ে পড়বে এবং তারা স্বাভাবিকভাবে চলাচলের জন্য এয়ার সার্ভিসকে চয়েস করবে। আর অনেক দাবি আপনাদের আছে, সবগুলাই সঙ্গত। আমরা একটাই কথা দিচ্ছি, আমরা কোনো এলাকাকে কোনো নামের কারণে, পূর্ব কোনো অযৌক্তিক ধারণার কারণে আমরা অবশ্যই তাদের হক থেকে বঞ্চিত করব না ইনশাআল্লাহ। আগে যারা সরকার চালিয়েছেন তাদের অনেক দুঃখ বেদনা ছিল। কার বিরুদ্ধে? ভাই বলছেন কুমিল্লার বিরুদ্ধে, ছিল না কার বিরুদ্ধে একটু বলতে পারবেন আমাকে? একটা পরিবার, একটা গোষ্ঠী, একটা দলের কিছু মানুষ ছাড়া সারা দেশের জাতির বিরুদ্ধে তারা প্রতিশোধ গ্রহণ করেছে। আমরা ওই প্রতিশোধের রাজনীতিতে নাই। যে প্রতিশোধের রাজনীতি আমাকে কষ্ট দিয়েছে, দেশবাসীকে কষ্ট দিয়েছে, ওই প্রতিশোধের রাজনীতিকে আমরা হারাম মনে করি। রাজনীতি রাজার নীতি নয়, রাজনীতি ইনশাআল্লাহ হবে নীতির রাজ। সুনীতি দিয়ে ইনশাআল্লাহ দেশ পরিচালিত হবে। বলবেন যে আশ্বস্ত হবো কিভাবে? সবাই তো বলে, কিন্তু যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ। আপনারা যে কথা দিয়ে কথা রাখবেন তার প্রমাণ কি? প্রমাণ আছে। 15.5 বছর সমস্ত বিবেকবান বাংলাদেশি নাগরিক, বিশ্বের বিবেকবান মানুষ স্বীকার করতে বাধ্য হবেন এই সময়কালে পুরোটা সময় জুড়ে সবচেয়ে মুসলিম দলের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। আর কোন দলের সিরিয়ালি ক্রমিক ধরে 1 থেকে 11 সিনিয়র নেতাকে খুন করা হয় নাই। আর কোন দলের অফিস মাসের পর মাস, বৎসরের পর বৎসর তালাবদ্ধ করে রাখা হয় নাই। আর কোন দলের নিবন্ধন কেড়ে নেওয়া হয় নাই। আর কোন দলের প্রতীককে হজম করার চেষ্টা করা হয় নাই।
আর কোন দলকে বেদিশা হয়ে শেষ পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করা হয় নাই। আর কোন দল বলতে পারবে না তাদের একজন নেতার বাড়ি বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে। এটি একমাত্র জামাত ইসলামী। গুম কমিশনের রিপোর্ট দেখেছেন। আমরা কথা কম বলি আর সবর বেশি করার চেষ্টা করি। এই রিপোর্টে উঠে এসেছে সবচেয়ে বেশি গুমের শিকার হয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর লোকেরা। এত কিছুর পর আল্লাহ রাব্বুল আলামিন শহীদানের রক্ত আর মজলুম জনগণের চোখের পানি কবুল করে আমাদের বুকের সন্তান যুব সমাজের নেতৃত্বে 24 আগস্টের বিপ্লব যখন সফল হলো, যেটাকে আমরা 36 জুলাই বলে থাকি, সেদিন প্রথমেই আমরা উচ্ছ্বাস প্রকাশ করলাম না, আমরা মিছিলে উত্তাল হলাম না, স্লোগান দিলাম না, আমরা আল্লাহ তাআলার এই নিয়ামতের জন্য সেজদায় পড়ে শুকরিয়া আদায় করলাম। তারপরে এই দেশবাসীকে ভাঙ্গা বিধ্বস্ত অফিসে দাঁড়িয়ে আমরা জানিয়ে দিলাম আমরা কারোর উপর থেকে প্রতিশোধ গ্রহণ করব না। তবে যারা ভিকটিম এবং ভিকটিম ফ্যামিলি, তারা যদি ন্যায় বিচারের জন্য আদালতের আশ্রয় নেন, আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব, কিন্তু আইন আমরা হাতে তুলে নেব না। আমরা কথা দিলাম আর্থিকভাবে আমাদের চাইতে ক্ষতিগ্রস্ত আর কেউ হয় নাই, কিন্তু তাই বলে আমরা কারো কাছ থেকে চাঁদা নেব না, চাঁদাবাজি করব না। কারণ চাঁদা ভিক্ষার চাইতেও নিকৃষ্ট। ভিক্ষা হালাল, কিন্তু চাঁদা হারাম। আমরা কথা দিয়ে কথা রেখেছি। আমরা বলেছিলাম আমরা মামলা দিয়ে নিরীহ মানুষকে হয়রান করব না, মামলা বাণিজ্য করব না। আমরা করি নাই, আমরা আমাদের কথা রেখেছি। আপনারা শুনে অবাক হবেন, সারা দেশে হাজার হাজার লাখ লাখ মামলা আমরা চাইলে করতে পারতাম। খুবই অল্প সংখ্যক মামলা করেছি। এর মধ্যে 8টা মামলায় আসামি মাত্র 1 জন করে। কারণ আমরা বলে দিয়েছিলাম একজন নিরীহ নাগরিকও যেন আমাদের মামলার আসামি না হয়। 2য় জন খুঁজে না পাওয়ার কারণে 1 জনকে আসামি করা হয়েছে। আমরা জানি না ন্যায় বিচার পাবো কিনা, কিন্তু আমরা নিশ্চিত আদালতে আখেরাতে ন্যায় বিচার পাবো ইনশাআল্লাহ। আমরা জুলাই পরবর্তী চাঁদাবাজি এবং লুটপাটের রাজনীতি আমরা করি নাই। আমরা কি করেছি? আমরা প্রত্যেকটা শহীদ পরিবারে গিয়ে হাজির হয়েছি। হাজির হয়ে বলেছি আজকে থেকে আমরাও আপনাদের পরিবারের সদস্য। আপনাদের সুখ আমাদের সুখ, আপনাদের দুঃখ আমাদেরও দুঃখ। আমরা সুখ দুঃখ ভাগাভাগি করব। কতগুলো পরিবার এতই নিরীহ নিরুপায়, নুন আনতে পান্তা পোড়ায়, যুবকরা বাঘ সিংহ পর্বত কাউকে ভয় করে না, আল্লাহর পর শুধু আল্লাহকে ভয় করে আর আল্লাহর উপর ভরসা রাখে। জাতির মুক্তির পথে যত বাধা আসবে সেটা যদি হিমালয় পর্বতের মতো হয়, মহান আল্লাহর কাছে তৌফিক চাই আমরা যেন সেটা মারিয়ে সামনে অগ্রসর হতে পারি। আমরা কথা দিচ্ছি, আল্লাহ যদি আমাদেরকে এই দেশ সেবার দায়িত্ব দেন, আমরা চাঁদাবাজের কোনো অস্তিত্ব রাখবো না, আমরা দুর্নীতিবাজদের অস্তিত্ব রাখবো না। হায় হায়, এখন তো সবাই বিপদে পড়ে গেছে, এখন কি হবে? চাঁদাবাজ যারা, তাদেরকে বলছি ভাই এটা হারাম, এই কাজ ছেড়ে দাও, যা করেছে তওবা করো, পারলে সবার হক ফেরত দাও। এরপরে তোমাদের যদি কিছু না থাকে, আমাদেরকে আল্লাহ যা রিজিক দিয়েছেন তাই ভাগ করে তোমাদের সাথে খাবো। তবু আল্লাহর রাস্তায় তোমরা চাঁদাবাজি করো না। আমরা তোমাদেরকে শিক্ষা দিব, প্রশিক্ষিত করব, তোমাদের হাতেও ইনশাআল্লাহ মর্যাদা কাজ তুলে দেবো। সেদিন তোমরা গর্বের সাথে বলবো আমি আর চাঁদাবাজ নই, আমি দেশ গড়ার কারিগর। দুর্নীতি মানুষ 2 কারণে করে, একটা লোক আর একটা দায়িত্ব হয়। বিশেষ করে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন, আমরা জানি বিভিন্ন ক্ষেত্রে বেতন কাঠামো এমন যে এর উপর জীবন ধারণ করা প্রায় অসম্ভব। আপনি রাষ্ট্রের সার্ভিস নেবেন
আর তাকে সম্মানের সাথে বাঁচতে দিবেন না, ব্যবস্থা করবেন না। এই রাষ্ট্রের এরকম কেউ বাধ্য হয়ে যদি অপরাধ করে তাকে শাস্তি দেওয়ার কোনো অধিকার নেই। তাকে সম্মানের সাথে বাঁচার সুযোগ করে দিতে হবে। সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সব মিলেই হচ্ছে আমাদের কর্মসংস্থান। আমার কথা দিচ্ছি, এই সব ক্ষেত্রে ইনসাফ কায়েম করা হবে ইনশাআল্লাহ। আরেকটা জিনিস আমরা সাফ করে বলতে চাই, আমরা সমাজে ইনসাফ কায়েম করবো। সেই ইনসাফ, একজন সাধারণ শ্রমিক অপরাধ করলে তার যে আইনি বিচার হবে, যে শাস্তি হবে, রাষ্ট্রের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী যদি একই অপরাধ করেন তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না। একই আইনে একই অপরাধের একই শাস্তি তাদেরকেও ভোগ করতে হবে। বরঞ্চ অভাবের কারণে যদি সাধারণ মানুষ কিছু করে সে মাপ পেয়ে যাবে, কিন্তু রাষ্ট্রীয় দায়িত্বে আসা লোকটি অবশ্যই তিনি কোন দায় মুক্তি পাবেন না। আরেকটা কথা পরিষ্কার করতে চাই, আমরা পরিবারতান্ত্রিক রাজনীতি আর দেখতে চাই না। রাজার ছেলে রাজা হবে, যোগ্যতা থাকুক কিংবা না থাকুক। রানীর মেয়ে রানী হবে, যোগ্যতা থাকুক কিংবা না থাকুক। এই রাজনীতি বাংলাদেশকে ফেসিবাদের দিকে ঠেলে দিয়েছিল। এই রাজনীতি দুর্নীতিতে ঢুকিয়ে দিয়েছিল। এই রাজনীতি মানুষের সকল অধিকার কেড়ে নিয়েছিল। আমরা সেই শিক্ষা, সেই ন্যায় বিচার কায়েম করতে চাই। মেধা থাকলে, যোগ্যতা থাকলে একজন রিক্সা চালক ভাইয়ের সন্তান হবে ইনশাআল্লাহ দেশের প্রধানমন্ত্রী। তাকে বঞ্চিত করার অধিকার কারোই থাকবে না। আমরা সেই দেশটাই গড়ার স্বপ্ন দেখছি। মা বোনদের ব্যাপারে স্পষ্ট বলতে চাই, আপনাদেরকে জুজুর ভয় দেখানো হচ্ছে, এই ভয় আপনাদেরকে দেখাচ্ছে। আর যারা আপনাদের কাপড় তুলে নেওয়ার কথা বলে, আপনি কখনো এই সমস্ত দুর্বৃত্তদেরকে বিশ্বাস করবেন না। বরঞ্চ মা হিসেবে আপনাদেরকে যারা সম্মান দিতে চায়, আপনারা তাদের জন্য বুক করে দোয়া করবেন, এটা আমাদের বিশ্বাস। আর তার আলামত স্পষ্ট হয়ে উঠেছে। একজন বোন, আপনারাও দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, সে তার পছন্দের কাপড় পরে হঠাৎ করে সাংবাদিকের মুখোমুখি। সাংবাদিক বন্ধুটি তাকে জিজ্ঞেস করেছে যে আপনি আগামের শাসন ক্ষমতা কারো দেখতে চান? তিনি বলেছেন জামাত। জামাতকে কেন দেখতে চান? বলে জামাত আসলে দেশটা ঠিক হবে। বলে যে তাইলে তো এই কাপড় পরে চলতে পারবেন না। বলে যে না, পারবো না, অন্য কাপড় আপনাকে পড়তে হবে। তাই করবো। এরপরে জিজ্ঞেস করেছে সাংবাদিক বন্ধুটি, জামাতের কোন জিনিসটা আপনার ভালো লাগে? জামাতই আমার ভালো লাগে। কেন? এই রাস্তার ভিত একদিনে তৈরি হয়নি। মা বোনেরা বিশ্বাস করতে শুরু করেছেন এদের হাতেই আমাদের ইজ্জত নিরাপদ থাকবে। মাথা গরম হওয়ার এইটাই কারণ, আর কোন কারণ নেই। শরীরের উপর হাত দিতে পারবেন, চাবক বসাইতে পারবেন, সন্ত্রাস করতে পারবেন, কিন্তু মনে রাখবেন মনের উপরে কোনো চাবুক চলে না। আমরা মাদেরকে কথা দিচ্ছি, শিক্ষা, উচ্চ শিক্ষা সব কিছু আপনাদের জন্য নিশ্চিত করা হবে। আমরা আমাদের পলিসি ডিক্লেয়ার করেছি, মাস্টার্স পর্যন্ত মায়েরা ইনশাআল্লাহ সরকারি খরচে লেখাপড়া করবেন। এখন ভাইয়েরা মন খারাপ করছেন নাকি? আমরা কি দোষ করলাম? না, দোষ করেন নাই, ওনাদের গুণের স্বীকৃতি দেওয়ার জন্য এটা আমরা করছি। আচ্ছা, কেউ কি হাত তুলবেন যে এখানে আপনার এই বয়সে আপনি আপনার গর্বে একটা বাচ্চা ধারণ করেছেন? এরকম কেউ আছেন? নবডি, কেউ নাই। অসম্ভব, পুরুষ তার গর্বে বাচ্চা ধারণ করতে পারবে না। আচ্ছা, বেবিটা জন্ম নিয়েছে, তারপরে বুকের দুধ, নিজের বুকের দুধ কেউ খেলিয়েছেন, এরকম কোন পুরুষ এখানে আছেন? নাই। তাইলে মা, মার তুলনা মা, আবার বলবো মায়ের তুলনা মা, মায়ের তুলনা অন্য কারো সাথে হবে না। এই জন্যই মাকে সম্মান করতে হবে।
তাই মায়েরা ঘরে থাকবেন ইনশাল্লাহ ইজ্জত এবং নিরাপত্তার সাথে। রাস্তায় যখন চলাচল করবেন তখন তাদের ইজ্জত নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব হবে। আর যখন তারা কর্মস্থলে যাবেন তখন তারা ওই ডিগনিটি এন্ড সিকিউরিটি, সম্মান আর নিরাপত্তার সাথে তারা ইনশাল্লাহ কাজ করবেন। সেদিন মাও গর্ব করে বলবেন, আমিও বাংলাদেশ। এই বাংলাদেশটাই চেয়েছিলাম। এই বাংলাদেশ কায়েম না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এই রাষ্ট্র কোন পলিটোক্রেটিক রাষ্ট্র হবে না। রাজনৈতিক আনুগত্য থেকে, দলীয় আনুগত্য থেকে কাউকে এখানে মূল্যায়িত করা হবে না। রাষ্ট্র হবে মেরিটোক্রেটিক। যার যোগ্যতা আছে এবং যার দেশপ্রেম আছে, সে কোন ধর্মের এটা দেখার বিষয় নয়, সে দেশের নাগরিক, এটাই যথেষ্ট। তাকে সেই জায়গায় বসিয়ে দেওয়া হবে। দল ধর্মে কোনো ব্যবধান আমরা রাখবো না। আমরা জাতিকে বিভক্ত করতে দেব না। আমরা ঐক্যবদ্ধ জাতি নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। প্রশাসনের বিভিন্ন স্তরে যারা আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা সবার মিলেই তো বাংলাদেশ। আসুন আমরা সবাই যার যার জায়গা থেকে বিবেকের আলোকে আইনের গাইডলাইন অনুযায়ী আমরা চলি। আমরা প্রশাসনের কারো কাছে কোনো আনুকূল্য চাই না। কোন দলের আনুকূল্য না করে 18 কোটি মানুষের আনুকূল্য করুন। তাইলে আমরা আপনাদের প্রতি থ্যাঙ্কসফুল থাকবো। অন্তরের অন্তঃস্থল থেকে আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাবো। আমরা দেখছি অনেকে সেই দায়িত্ব অতীতে নয়ছয় করেছেন, উলট পালট করেছেন, তছনছ করেছেন। এখন তাদের অনেকের জীবনটাই তছনছ হয়ে গিয়েছে। তারাই দেশের নাগরিক, তাদের জন্য কষ্ট লাগে। কেন এই অপকর্ম করতে গেছিলেন? অন্যকে সন্তুষ্ট করতে, নাকি নিজের আখের বুঝতে? ওই কিছুই তো আপনার কাজে লাগলো না এখন। আমি আশা করি যারা অতীতে বাধ্য হয়ে এই সমস্ত কাজ করেছেন তারা এবার জনগণের পক্ষে দাঁড়াবেন ইনশাআল্লাহ। তারা 18 কোটি মানুষের হবেন। মিডিয়ার ব্যাপারে দুটো কথা বলতে চাই। মিডিয়া জাতির চোখ, জাতির দর্পণ বা আয়না। আর মিডিয়ার বন্ধুরা হচ্ছেন তারা, কি বলে মিডিয়া বন্ধুদেরকে? হ্যাঁ, বলবেন না কেউ? জাতির বিবেক। মিডিয়া অনেক কষ্টে ঘটনা ঘটে যাচ্ছে। জোর করে দেশটাকে অন্যায়ের দিকে কেউ যেন নেওয়ার চেষ্টা না করেন, কেউ যেন দুর্নীতির পৃষ্ঠপোষকতা না করেন, কেউ যেন চাঁদাবাজদের পক্ষ না নেন, কেউ যেন অন্যায়ের সমর্থন না করেন। আমরা চাই আপনারা ন্যায়ের পক্ষে থাকেন, কল্যাণের পক্ষে থাকেন, দুর্নীতির বিরুদ্ধে থাকেন। আমরা আপনাদেরকে স্যালিউট দেব। দুই একটা হাউসের কথা হয়তো এসেছে, আপনারা ভুলে যান। সাংবাদিক যারা আছেন, সত্যটা অনেক সময় আপনারা তুলে ধরেন, কিন্তু হাউস এটা উলট পালট করে দেয়। এটা আমরা জানি, আমরা বুঝি। আমাদের মূল অনুরোধটা হাউসের কাছে। এই কষ্ট করা সাংবাদিক ভাইয়েরা যারা জানের ঝুঁকি নিয়ে নিউজ কভার করে, ফাইট করে, তারা আসলে যোদ্ধা। সেই যোদ্ধাদেরকে আমরা সম্মান করি। তারা আমাদের কাছে আমানত, তারা আমাদের ভাই, তারা আমাদের বন্ধু। আপনারা আপনাদের হাউস গুলোকে বুঝাবেন। হাউসের যারা নিয়ন্ত্রণ করেন, পলিসি নিয়ন্ত্রণ করেন, তাদেরকে বুঝাবেন যে আমরা তো মানুষের কাছে যাই, মানুষের সাথে চলাফেরা করতে হয়। এমন কিছু করলে যেটাতে মানুষের আস্থা উঠে যায়, মানুষের কষ্ট হয়, বিরক্তি উদ্রেক হয়, সেটা থেকে আমাদেরকে মুক্তি দেন। আমরা আশা করবো, আমরাও চেষ্টা করবো, আপনারাও চেষ্টা করেন। সম্মানিত ভাই, কথা আমরা এখানেই শেষ। আসুন, যুব সমাজের প্রত্যাশার বাংলাদেশ, জুলাইয়ের আকাঙ্ক্ষায় ধারণ করা বাংলাদেশ, বস্তা পচা রাজনীতি পরিবর্তনের বাংলাদেশ, 13 তারিখ থেকে নতুন বাংলাদেশ। এই বাংলাদেশের জন্য আমরা দুটি ভোট দেবো ইনশাআল্লাহ। প্রথম ভোটটি সংস্কারের পক্ষে, হ্যাঁ ভোট দেব। হ্যাঁ মানে আজাদি, না মানে গোলামি। এবার আপনারা বলুন, গোলামি না আজাদি? আমরা কিসে ভোট দেব?
আমরা দিব, সবাইকে দেওয়ার জন্য উদ্বুদ্ধ করব। যারা সংস্কার চায় না, বস্তা বসে রাজনীতি চায়, আবার ফেসিবাদী কায়দায় দেশ চালাতে চায়, তারা তাদের ভূমিকা পরিষ্কার করবে, আমরা আশা করব। তারা সাহস করে বলুক যে তারা না ভোট দিবে, তাও জাতি বুঝতে পারবে। আর হা ভোট দিলেও বলুক আমাদের মতো যে আমরা হা ভোট দেব। দ্বিতীয় ভোটটি হবে ন্যায় ইনসাফের পক্ষে। কুমিল্লা 11টি আসন, 300 আসনের মধ্যে 11 আসন কুমিল্লায়।